আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার নীল ঠিকানা গল্পের 21 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মায়ান ঝড়ের গতিতে গোডাউনের ভেতরে প্রবেশ করে ওকে দেখে নীলা অপ্রস্তুত হয়ে পড়ে হাসার চেষ্টা করে জিজ্ঞেস করে, আরে মায়ান, তুমি এখানে? মায়ান ভনিতা ছাড়াই এগিয়ে গিয়ে নীলার গালে থাপ্পড় মারতে লাগলো। নীলা আচমকা আক্রমণে হতবিম্বল হয়ে গেছে। উপস্থিত সবার বিস্ময়ে মুখ হা হয়ে গেছে। মফিজ নিজেও চরম রকমের অবাক হয়েছে। মায়ান ইচ্ছে মতো চড় থাপ্পড় দিয়ে মনের রাগ মেটাচ্ছে। নীলার অবস্থা এমন হয়েছে যে শ্বাস নেওয়ার ফুসরটুকুও পাচ্ছে না। তারপর বলল, বেয়াদব একটা, বল আমার পাখি কোথায়? নীলা বলল, আমি জানি না। ছাড়া পেতেই দম নিয়ে বলল নীলা। মায়ান চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মফিজকে ডেকে ওঠে। মফিজ। মফিজ বলল, জি ভাই। মায়ান বলল, তোর ভাবিকে খুঁজে বের কর, জলদি যা। নীলা ভীত হয়ে বলল, এখানে নেই। তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? অমনি মায়ানের মাথায় চড়ে গেল নীলার এত ইনোসেন্ট কথাবার্তা। ও একদম নিতে পারছে না। আচমকাই খপ করে নীলার চুলের মুঠি ধরে চেপে আগুনের কাছে নিয়ে যায়। মুখটা লালিহান আগুনের উত্তাপে লাল হয়ে উঠেছে। দুই হাত দিয়ে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। তারপর বলল, মায়ান ছাড়ো আমায়, কি করছো? মায়ান ওর মাথাটা আর একটু ঝুঁকিয়ে চেপে ধরে জিজ্ঞেস করলো, আগে বল আমার বউ কোথায়? কোথায় রেখেছিস ওকে? নীলা বলল, আমি জানি না কিছু। দেখো, হয়তো তোমার অবর্তমানে পালিয়েছে কারোর সাথে। প্রিয়তার বিষয়ে এমন একটা কথা শোনায় মায়ান রাগে অগ্নিশর্মা হয়ে গেল। দাঁত কিরমির করে বলল, জিব্বা সামলে কথা বল শালি, একদম আমার নাদান বউয়ের নামে দোষ দিবি না। নীলা বলল, সত্যি বলছি আমি। মায়ান সন্ধিহান চোখে তাকালো। হাত আলগা করে আসতে নীলা শয়তানি হাসি দিল। মনে মনে ধরে নিল মায়ানের ব্রেন ওয়াশ করতে সফল হয়েছে ও ইনোসেন্ট ভাব নিয়ে নেকা গলায় বলল, ওই মেয়ে তো তোমার সাথে থাকতে চায় না। তুমি নেই দেখে নিশ্চয়ই সুযোগ বুঝে পালিয়ে গেছে। তুমি একটা ভুল মানুষকে ভালোবেসেছো মায়ান। আমার মতো করে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। বলেই মুখ মলিন করলো। মায়ান একটু ভেবে বলল, তুই ঠিকই বলেছিস, তুই আমাকে সত্যিকারের ভালোবাসিস। কিন্তু মায়ানের কিন্তু শুনে নিলাম মুখ তুলে তাকাই। তারপর বলল, কিন্তু? মায়ান তিরিক্ষি মেজাজে আরো দুটো থাপ্পড় মেরে বলল, এতই যখন ভালোবাসিস তখন আমার বউ পালালো কি করে? আর যখন তুই জানিস আমার পাখি পালিয়েছে তখন তাকে পালানোর সুযোগ দিলি কেন? এই তোর ভালোবাসা? নীলার এবার মাথা ঘুরছে। ও কি করছে আর প্রত্যুত্তরে মায়ান কি করছে মাথায় কিছুই ঢুকছে না। ওর ভাবনার মাঝে মায়ানকে কিছু একটা খুঁজতে দেখে জিজ্ঞেস করলো, কি খুঁজছো? মায়ান বলল, চা পাতি দা কুড়াল কিছু একটা হলেই হবে। নীলা বলল, কেন? মায়ান বলল, তোর হাত কাটবো তাই। নীলা আটকে উঠে জিজ্ঞেস করলো, তুমি পাগল হয়ে গেছো? আমি কি করেছি? মায়ান বলল, আসার সময় বড় মুখ করে মফিজকে বলেছি তোর হাত না কাটলে আমিও মায়ান রেজা নই। নিজের নাম বাঁচাতে হলেও তোর হাত কাটা জরুরি। আর শুন, তুই তো আবার আমাকে ভালোবাসিস। ভাবছি তোর বুক চিরে হৃৎপিণ্ড বের করে কেটে দেখবো। আমার প্রতি তোর ভালোবাসাটাও পরিমাপ করে দেখবো। ভালো না? নীলা চোখ বড় বড় করে তাকায়। মায়ের একটা পুরনো রড খুঁজে বের করে, বেশ সুচালো আর জং ধরা রড। তারপর বলল, এটা ঠিক আছে। খুঁচিয়ে খুঁচিয়ে হাতটাকে থেতলে দেবো, তারপর হাড্ডি ভাঙবো। হৃৎপিণ্ডে বড় ফুটো করলে নিশ্চয়ই তোর হৃৎপিণ্ডটা দেখা যাবে। কি বলিস? নীলার গলা শুকিয়ে আসছে। মায়ের যে আস্ত একটা সাইকো, এটা বোঝা শেষ। এর সঙ্গে আর যাই হোক নীলা থাকতে পারবে না, সম্ভবই না। নীলা পালাতে চাইলো। মায়ের দৌড়ে এসে ওর হাত টেনে ধরে। নীলা পেছন ফিরে আকুতি ভরা গলায় বলল, আমাকে ছেড়ে দাও মায়ান, ভাইয়া জানলে তোমাকে খুন করে ফেলবে। মায়ান বলল, আগে বল আমার বউ কোথায়? নীলা বলল, আমি জানি না। অমনি রডটা কণ্ঠনালীতে ঠেকিয়ে ধরে থমকে উঠে বলল, আর একবার মিথ্যা কথা বললে এটা গলার এপার ওপার করে দেব, তখন যত ইচ্ছে মিথ্যা বলিস। নীলা বলল, আমি তোমাকে ভালোবাসি মায়ান, তুমি কখনোই আমার ভালোবাসা বুঝলে না। মায়ান বলল, চুপ কর, তোর কুমিরের কান্না। তোর মতলব আমি বুঝি না মনে করেছিস? তোর মতো 12 ঘাটের পানি খাওয়া নর্দমার কিট হবে আমার বউ, এই মায়ান রেজার বউ। নীলা বলল, তুমি আমাকে অপমান করছো। ওই 2 টাকার মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। আর ওরকম ভীতু একটা ছাপোষা মেয়ে তোমার বাচ্চা মানুষ করবে কি করে? তোমার বাচ্চা না হবে আমার মতো সাহসী। এছাড়া আমাকে বিয়ে করলে আমার ভাইয়ের সবকিছু তো তোমারই হবে। মায়ান তাচ্ছিল্য করে বলল, তুই আজ তো একটা ডাস্টবিন। তোর কি মনে হয় আমার সন্তান কোনো নোংরা যে তোর পেটে জন্ম নিতে হবে ওকে? অপমানের লজ্জায় নীলার সমস্ত শরীর বিষিয়ে উঠল। এতক্ষণে সব ভয় ডর ছেড়ে তিক্ত গলায় বলল, তাহলে কে হবে ওই 2 টাকার মেয়ে? ওকে সেদিনের জন্য আমি বাঁচিয়ে রাখলে তো। এতক্ষণে পাখি ফুরুত। মায়ানের চোখ মুখ শক্ত হয়ে এলো। ধারালো গলায় জিজ্ঞেস করলো, কোথায় রেখেছিস ওকে, বল। নীলা বলল, পারলে খুঁজে নাও। বলেই হা হা করে হেসে উঠল। মায়ান রাগের মাথায় বাহুর মাংসপেশিতে রড ফুরে দেওয়ার সাথে সাথে গেঁথে দিল। নীলা চিৎকার করার সময়টুকু পেল না, অচেতন হয়ে ঢুলে পড়ল। মফিজের চিৎকার ভেসে আসছে। মায়ান আওয়াজ অনুসরণ করে দৌড়ে গেল সেদিকে। সামনে হাত পা বাঁধা অবস্থায় প্রিয়তা নিথর হয়ে পড়ে আছে। মায়ান আকপাশ কিছুই দেখলো না, ভাবলো না, ছুটে গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরলো। প্রিয়তা তরাক চোখে তাকাই, ইশারায় দূরে যেতে বলল। মায়ান বুঝলোই না। মুখ থেকে কষ্টেপ সরাতেই প্রিয়তা ভয়ত গলায় বলে ওঠে, সরে যান, দূরে সরুন, এখানে কেন এসেছেন? মায়ান আলতো করে ওর গাল স্পর্শ করে ডাকে, পাখি শান্ত হও, দেখো আমি ভয় পেও না। প্রিয়তা এবার জোরে জোরে কেঁদে ওঠে, আহাজারি করে বলল, এখান থেকে চলে যান মায়ান, আমার থেকে দূরে সরুন।
মায়ান প্রিয়তার ভয় পাওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। মফিজ দূর থেকে ডেকে ওঠে, ভাই ভাবির পিঠে টাইম বোম লাগানো আছে। মায়ান চকিত নয়নে তাকায়। প্রিয়তা কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল, সরে যান মায়ান, প্লিজ এখান থেকে চলে যান। মায়ান ওর কথায় কান দিল না। শক্ত হাতে প্রিয়তাকে উল্টো ঘুরিয়ে বোমাটাকে দেখে নেয়। আর 10 মিনিট মতো সময় আছে। প্রিয়তা তখনও আহাজারি করে মায়ানকে সরে যেতে বলছে। মায়ান ওর কাঁধে থুতনি রাখলো, ঠান্ডা গলায় ফিসফিস করে বলল, শান্ত থাকো, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। মফিজ বলল, ভাই আপনি পারবেন তো? মায়ান বলল, এই বোমা চান্দুলালকে আমি সরবরাহ করে দিয়েছিলাম। অস্ত্র যখন আমার, তখন তার প্রতিরোধ কিভাবে করতে হবে সেটাও আমার জানা আছে। অতঃপর ঠান্ডা মাথায় ধীরে ধীরে মায়ান বোমাটা ডিফিউজ করে। প্রিয়তার হাতের বাঁধন খুলে দিতেই প্রিয়তা ওর বুকের উপর ঢলে পড়লো। মায়ান সাবধানে আগলে নিল ওকে। আলগুসে কুলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটা নেই। মফিজ বলল, ভাই নীলা। মায়ান বলল, কই মাছের জান এত সহজে মরবে না, ধুকতে থাকুক। ওরও বোঝা উচিত মায়ান রেজার বউয়ের গায়ে হাত দেওয়ার মানে মায়ান রেজার কলিজায় হাত দেওয়া। মফিজার কথা বাড়ালো না। মায়ান একজন মানুষ, যার কাছে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই। অন্যায় যে করবে তাকেই শাস্তি পেতে হবে। আর এদিকে ডক্টর এসে প্রিয়তাকে দেখে গেছে, অবস্থা খুবই নাজুক। শরীরের তাপমাত্রা মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। হসপিটালে এডমিট করার কথা বললে মায়ান রাজি হয় না। প্রয়োজনে বাড়িতে একটা ডক্টর বসিয়ে দেবে, তবুও প্রিয়তাকে চোখের আড়াল করতে চায় না ও। প্রিয়তার বাড়িতে কল করে বলেছে প্রিয়তা ঠিক আছে, ওনারা যেন চিন্তা না করে, পরিস্থিতি আপাতত স্বাভাবিক। মফিজ বলল, ভাই আমি থাইক্কা যাই যদি কিছু প্রয়োজন হয়। মায়ান বলল, রাত হয়ে গেছে, তানিমার এই সময় একা থাকা উচিত না, কখন কোন ইমার্জেন্সি হয় বলা যায় না, আমি আছি, তুই বাড়ি যা। প্রিয়তা বলল, ভাবি সুস্থ হইলে আমার জানাইন, তানিমা চিন্তা করতেছে, এত কিছু জানলে আরো বেশি চিন্তা করবে। মায়ান বলল, ওকে কিছু বলতে হবে না, তুই এখন যা। মফিজ বলল, আসছি ভাই। মফিজকে বিদায় করে মায়ান ধপ করে সোফায় বসে পড়ে। আর একটু দেরি হলে ও চিরতরে প্রিয়তাকে হারিয়ে ফেলতো। প্রিয়তার কথা মনে হতে ঝটরে উঠে দাঁড়ায়। ঘরে প্রিয়তা একা আছে। দ্রুত পা ফেলে ঘরে যায়। প্রিয়তা তখনও ঘুমে মগ্ন। মায়ান ওর শিরায় বসে কপালে হাত রাখে। জ্বর কমেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। ঘুরে তাকাতে চোখ পড়লো ওর ফর্সা গালটায়। 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। শরীরে রক্ত ছলকে উঠল ওর। মহিলা নার্স সঙ্গে সঙ্গে আসায় প্রিয়তার জামা কাপড় বদলে দিয়েছে। আর এত এত চিন্তায় মায়ান এসব খেয়ালই করেনি। ও অধৈর্য হয়ে প্রিয়তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হাতের সিগারেট পুরা দগদগে ঘাটায় নজর পড়লো ওর। অপর হাতটাও চলে গিয়েছে। যে মেয়েটার গায়ে এখনো পর্যন্ত মায়ান ফুলের টোকাও লাগতে দেয়নি, তাকে কেউ আঘাত করেছে, কষ্ট দিয়েছে, ভাবতেই রাগটা মাথায় চড়ে বসলো। এখনই নীলাকে পেলে জান নিয়ে নেবে, এতটাই রাগ হলো। প্রিয়তা একটু নড়ে উঠলো। মায়ান সতর্ক হয়ে যায়। প্রিয়তা ব্যথায় গুঙিয়ে ওঠে। মায়ান দ্রুত ওর হাত ছেড়ে দেয়। তারপর বলল, পাখি আমি বুঝতে পারি তোমার লেগে যাবে, আমি এখনই ওষুধ লাগিয়ে দিচ্ছি। মায়ানের কণ্ঠস্বর পেয়ে প্রিয়তা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। অস্ফুট স্বরে ডেকে ওঠে, মায়ান। মায়ান এগিয়ে গেল, অস্থির গলায় বলল, বলো পাখি। প্রিয়তা দুহাত বাড়িয়ে ডাকলো ওকে। মায়ান হালকা ঝুঁকতে প্রিয়তা ওর গলা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। মায়ানের অস্থিরতা বাড়ছে। তারপর বলল, কষ্ট হচ্ছে পাখি? কোথায় কষ্ট হচ্ছে বলো আমায়। প্রিয়তা বলল, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরুন, আমি মনে হয় মরে যাচ্ছি। শু করে ইশারা দিয়ে বলল, চুপ, কিচ্ছু হয়নি তোমার, ওটা একটা স্বপ্ন ছিল, দুঃস্বপ্ন। এখন তুমি সেফ আছো, আমার কাছে আছো, শান্ত হও, শান্ত হও তুমি। মায়ান আস্তে আস্তে প্রিয়তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। প্রিয়তা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। মায়ান ওর চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে দিয়ে দীর্ঘশ্বাস ফেললো। আজকের দিনটা সত্যি যদি কোনো দুঃস্বপ্ন হতো, তাহলে ওর থেকে বেশি খুশি আর কেউ হতো না। কিছুদিন পর প্রিয়তা জানালার পাশে একাকী দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দক্ষিণা বাতাস এসে ওর খোলা চুলে দোলা দিয়ে যাচ্ছে। প্রিয়তা চোখ বুজে বুক ভরে শ্বাস নেই। পেটে শক্ত হাতের স্পর্শ আর কাঁধের উপরে গরম নিঃশ্বাস পড়তেই মুচকি এসে জিজ্ঞেস করলো, কখন এলেন? মায়ান ওর চুলের ভাঁজে মুখ ডুবিয়ে মোহনীয় গলায় বলল, এখনই। ও প্রিয়তাকে ঘুরিয়ে রেলিং এর সাথে লাগিয়ে দাঁড় করালো। দুই পাশে হাত রেখে প্রিয়তার শরীরের সাথে মিশে যায়। প্রিয়তা মায়ানের কাঁধের উপরে 2 হাত রাখে। মায়ানের ঠোঁট তখন প্রিয়তার কপালে লেপ্টে রয়েছে। ধীরে ধীরে কপাল বেয়ে নাকে এসে ঠেকলো। ও নাকে নাক ঠেকিয়ে মোহনীয় গলায় বলল, এত সেজেছ কেন? উদ্দেশ্য কি? আমাকে পাগল করতে চাও? প্রিয়তা লাজুক হেসে বলল, কোনো কিছু চাইলে এমন ভাবে চাইতে হয় যেন অপর পাশের মানুষ না বলতে না পারে। মায়ান বলল, আমার পাখির কি এমন চাই শুনি? তোমার জন্য আমার জান হাজির পাখি। প্রিয়তা মায়ানের পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়। ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার একটা ছোট্ট মায়ান চাই, দেবে না মাই? নাদুস টুদুস গুলুমুলু জুনিয়র মায়ান। মায়ান বিস্ময় নিয়ে তাকালো ওর দিকে। কানকে বিশ্বাস হচ্ছে না যেন। ও আস্তে করে প্রিয়তার গালে হাত রাখলো। অবিশ্বাস নিয়ে জিজ্ঞেস করলো, আবার বলো। প্রিয়তার কণ্ঠ কেঁপে উঠলো। কাপা কাপা গলায় বলল, আমাকে আপনার বাচ্চার মা বানাবেন মায়ান? সে আপনার হবে, একান্ত আপনার। আমার শরীরে একটু নড়ে নড়ে বড় হবে। আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আপনার সাথে বিদ্ধ হতে চাই, আপনাকে অনেক অনেক ভালোবাসতে চাই। কিন্তু এখন ভয়, আমি না থাকলে আপনার কি হবে? কারোর আপন থাকা উচিত, আপনার তো আপন কেউ নেই। আমি চাই আপনাকে আপনজন দিয়ে যেতে, আমার কথা রাখবেন তো? মায়ান বলল, কিন্তু আমার তো তুমি ছাড়া চলবে না পাখি, আমার তোমাকে চাই, জীবনের প্রতিক্ষণের প্রতি নিঃশ্বাসে আমার তোমাকে দরকার। প্রিয়তা মিষ্টি এসে বলল,
আপনি জানেন, মা বলে স্বামী স্ত্রীর সম্পর্ককে মজবুত করে তাদের সন্তান। সন্তানহীন শুধু স্বামী স্ত্রী মিলে সংসার হয় না। আমার একটা ভরা সংসার চাই, আমার বাচ্চা চাই। একা বাড়িতে আমার ভালো লাগে না। আপনি তো বাইরে বাইরেই থাকেন, আমার কাছে না হয় ও থাকবে। মায়ান বলল, ও এই ব্যাপার, বেশ এতটুকুই। আরে তুমি বললে একটা কেন, পুরো ক্রিকেট টিম দিতেও রাজি আছি। ইস বউ, তুমি এত ভালো কেন, না চাইতেও রাজি হয়ে গেলে। প্রিয়তা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি রাগ করেননি? মায়ান বলল, কেন? প্রিয়তা বলল, এই যে এত জলদি আমি বাচ্চা চাইছি। মায়ান বলল, তোর আমার তো বাসর রাতেই বাচ্চা নেওয়ার শখ ছিল, বাচ্চার কথা বলার সাহসই হয়নি। এখন যখন তুমি বলছো লেটস গো পাখি, বলে প্রিয়তাকে এক ঝটকায় কুলে তুলে নিল। প্রিয়তা মায়ানের গলা জড়িয়ে ধরে প্রশ্ন করলো, কোথায়? মায়ান বলল, বেবি নিয়ে আসার ব্যবস্থা করতে হবে তো, এখানে দাঁড়িয়ে থাকলে থোড়াই বাচ্চা হবে, তার জন্য প্রচুর মেহনত করতে হবে, বুঝলে? প্রিয়তা বলল, ছি, আপনি আস্ত একটা অসভ্য। মায়ান বলল, বাহ রে, বাচ্চার মাও হতে চাইবে আবার অসভ্যও বলবে, এত ভারী অন্যায়। ঠিক আছে, আজকে অন্য সব মাপ। মায়ের নিজের মনে সব বলে বলে গেল। প্রিয়তা শুনলো শুধু। মায়ানের আপনার বলতে কেউ নেই। নীলা যেভাবে ওর পিছে পড়েছে তাতে আজ হোক কাল হোক ওকে শেষ না করে থামবে না। তার আগে প্রিয়তা মায়ানকে বেঁচে থাকার একটা কারণ দিতে চাই। আর এদিকে চান্দুলাল রেগে আগুন হয়ে আছে। নীলার অবস্থা শুনে তৎক্ষণাৎ দেশে ফিরে আসে। নীলাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, হাতে ইনফেকশন ছড়িয়ে পড়েছে, ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। অল্পর উপর দিয়ে যাওয়ায় এ যাত্রায় হাতটা বেঁচে গেছে, নয়তো হাতটা কেটে ফেলতে হতো। চান্দুলাল সবটাই শুনেছে। মায়ানের উপর রাগ ফেটে পড়ছে ও। মায়ান ওকে ধোকা দিল, ওই মেয়েটার জন্য ওর বোনকে মারতে লেগেছিল, এত সাহস মায়ানের। তারপর বলল, মায়ানের বউ এখন কোথায়, খবর নে। সহকারী বলল, আপনার কথা মতো খবর নিছি বস, পাশের ক্লিনিকে গেছে, সাথে আর একটা মেয়েও আছে। চান্দুলাল বলল, আর মায়ান? সহকারী বলল, জানি না বস। চান্দুলাল বলল, মেরে দুটোকে রাস্তায় পিষে দে, যেন সবার চোখে অ্যাক্সিডেন্ট বলে মনে হয়। সহকারী বলল, কি বলেন বস, সোজা মেরে দেবো? চান্দুলাল বলল, হ্যাঁ, ওই একটা মেয়ে আমার জীবনে জুলুম দিয়েছে, কেসের ডেট পিছিয়েছে, ক্লোজ হয়নি, আবার আমার বোনকে মৃত্যুর দুয়ারে পাঠিয়েছে। আমি এখন বুঝতে পারছি মায়ান আমার নাকের উপর দিয়ে অন্য কিছু প্ল্যান করছে। ওকে আমি আর বিশ্বাস করতে পারছি না। মায়ানকে শেষ করার আগে ওই মেয়েটাকে শেষ করে দে, যা। সহকারী বলল, জি। আর এদিকে প্রিয়তা তানিমাকে নিয়ে রুটিন চেক আপ করাতে এসেছে। তনিমার এখন 5 মাস চলছে, পেটটা আগের তুলনায় বেশ ফুলেছে, একা একা নাড়াচাড়া করতে কিঞ্চিত কষ্ট হয়, সারাদিন শুয়ে বসে থাকার ফল বলা চলে। তার উপর শরীর ভীষণ দুর্বল, খাওয়া দাওয়ার রুচি নেই, তাই মায়ানকে বলে প্রিয়তা ওকে নিয়ে ক্লিনিকে এসেছে। তারপর বলল, তুমি বসো, আমি রিসেপশনিস্টের সাথে কথা বলে আসি। তনিমা বলল, আচ্ছা। তনিমাকে বসিয়ে প্রিয়তা রিসেপশনিস্টের সাথে কথা বলে ডক্টর কখন আসবে জেনে নেই। আধ ঘন্টার মধ্যে আসবে বললে প্রিয়তা ফিরে এসে তনিমার পাশে বসলো। তারপর বলল, 30 মিনিট অপেক্ষা করা লাগবে। তনিমা বলল, ও। প্রিয়তা বলল, তোমার অসুবিধা হবে না তো? তনিমা বলল, না না। প্রিয়তা বলল, বেবির নাড়াচাড়া ফিল করতে পারো না? তনিমা বলল, কি জানি, সারাদিন শুয়ে বসে থেকে বাচ্চাটাও বোধহয় অলস হয়ে গেছে। প্রিয়তা বলল, তা কেন, নতুন নতুন মা হচ্ছে তো, তাই বেবির মুভমেন্ট জানতে সময় লাগছে। তনিমা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, তোমাদের বিয়েরও অনেকদিন হয়ে গেছে, তোমরা বাচ্চা কবে নেবে? কথাটা বলে তনিমা দমে গেল। এভাবে কাউকে বাচ্চার বিষয়ে জিজ্ঞেস করা উচিত না। প্রিয়তা ওর অবস্থা বুঝতে পেরে মৃদু হাসলো। তনিমার গাল টিপে দিয়ে বলল, আমিও জলদি বাচ্চা নিয়ে নেব, আর তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো, কেমন? তনিমা বলল, তুমি জানলে কি করে আমার ছেলে হবে? প্রিয়তা বলল, এমনি মনে হলো তাই বলে ফেললাম। হঠাৎ নার্স বলল, ডক্টর এসে গেছেন, আপনারা ভেতরে যান। প্রিয়তা তনিমাকে ধরে কেবিনে ঢুকে ডক্টর বেশ কিছু চেক আপ করে ওষুধ দেয়। প্রিয়তা প্রশ্ন করে, ডক্টর বাচ্চার মুভমেন্ট কেন বোঝা যাচ্ছে না? বেবি হেলদি আছে তো না, মানে কোনো সমস্যা? ডক্টর বলল, না না, সব নর্মাল। প্রথম মাতৃত্বকালীন সময় মায়েরা বাচ্চার মুভমেন্ট বুঝতে পারে না, সময় লাগে, উনিও জলদি বুঝতে পারবেন। প্রিয়তা বলল, ধন্যবাদ। প্রিয়তারা বেরিয়ে আসতেই নার্স ওকে ডাকে। তারপর বলল, কিছু বলবেন? প্রিয়তা বলল, ম্যাম, আপনি যদি ব্লাড ডোনার হিসেবে আমাদের ক্লিনিকে নাম দিতেন। আমরা একটা নতুন প্রজেক্ট ওপেন করেছি, যেন ব্লাড জোগাড় করতে অসুবিধা না হয়। আমরা নিজেরাই ব্লাড ডোনার সংগ্রহ করে রাখছি, যদি আপনি ইচ্ছুক থাকেন। প্রিয়তা বলল, কেন নয়, এটা একটা মহৎ কাজ। আচ্ছা, আপনি নাম লিখুন। নার্স বলল, আপনার রক্তের নমুনা লাগবে। প্রিয়তা বলল, শিওর। নার্স সিরিঞ্জে করে প্রিয়তার রক্ত নেয়। তারপর বলল, ধন্যবাদ ম্যাম, পরীক্ষা করে আপনাকে বলবো আপনার রক্ত নেওয়া যাবে কিনা। বুঝতেই পারছেন এখানে কত রকমের ইনফেকশন ছড়াচ্ছে। প্রিয়তা বলল, ঠিক আছে, আসছি। তনিমা বলল, তুমি রক্ত দিতে রাজি হয়ে গেলে? প্রিয়তা বলল, হ্যাঁ, ভালো কাজে আমাদের সবসময় এগিয়ে আসা উচিত, আর রক্ত দেওয়া তো খারাপ কিছু নয়, বরং আরেকজনের প্রাণ বাঁচবে। তনিমা বলল, তুমি সত্যি অনেক ভালো প্রিয়। প্রিয়তা বলল, তুমিও চলো এখন। তনিমা বলল, চলো। দুজনে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে আসে। দূরে ট্রাক নিয়ে চান্দুলালের লোকজন প্রিয়তার আসার অপেক্ষায় ছিল। ওরা বের হতেই ট্রাক নিয়ে চরম আক্রোশে ওদের দিকে ধেয়ে আসে। প্রিয়তাদের দেখে কিছুটা দূরে এসে আচমকা ড্রাইভার ব্রেক কষলো। পাশের সিটে বসে থাকা লোকটি ভীষণ বিরক্ত দেখিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? লোকটি বলল, মায়ান ভাই। ভয়ার্ত গলায় বলল লোকটা। পাশের সিটে বসে থাকা লোকটাও ঘাবড়ে গেছে। মায়ান দেখে ফেলার আগে দ্রুত গাড়ি ঘুরিয়ে উল্টো পথ ধরে। মায়ান বলল, কখন এসেছো? আমাকে বলনি কেন? প্রিয়তা বলল, সব বিষয়ে আপনাকে বলতে হবে কেন? আর আমরা দুজনে এসেছি, এর মধ্যে
আপনি কেন ঢুকছেন? মায়ান বলল, বাহ রে, পুরো বউটাই তো আমার, সে কোথায় যাচ্ছে না যাচ্ছে আমার জানতে হবে না? তনিমা মজা করে বলল, বুঝলে প্রিয়, ভাইয়া তোমাকে চোখে হারাচ্ছে। মায়ান বলল, এই তো তুমি বুঝে গেছো, এখন চলো বাড়ি পৌঁছে দিয়ে আসি। তনিমা বলল, এখনই যাব না। মায়ান বলল, কেন? তনিমা বলল, কতদিন পর বের হয়েছি, ফাস্ট ফুড খেয়ে একটু ঘোরাঘুরি করে তারপর যাব। মায়ান বলল, এই গরমে ঘোরাঘুরি? প্রিয়তা বলল, আপনাকে কে আটকে রেখেছে? চলে যান না, আমরাই ঘুরবো। মায়ান বলল, তা হচ্ছে না, তোমার জন্য বাইরে থাকা সেফ না, তুমি যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ প্রাণ হাতে নিয়ে ঘুরতে হবে আমাকে, এখন চলো, না করলে তো শুনবে না। প্রিয়তা বলল, আপনি সত্যিই নিয়ে যাবেন? মায়ান বলল, না বললে খুশি হবে বুঝি? প্রিয়তা মুখ বেজার করে বলল, মোটেও না। মায়ান বলল, তাহলে চলো। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। তো সবাই প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।